মানব জমিন পত্রিকায় যখন চাকরি করতাম তখন বেতন ছিল একেবারে কম, খুবই সামান্য ছিল বেতন। আমি একবারে পরীক্ষা দিয়ে 2 নম্বর হয়েছিলাম। এখানে অনেক মানুষ পরীক্ষা দিয়েছিল, রিটেন ভাইবা সবকিছু দিয়ে 2 নম্বর হয়েছিলাম। তো এরপরে জয়েন করলাম, বেতন ছিল একেবারে কম শিক্ষানবিশ হিসাবে। আর এরপরে হলো মতিউর রহমান চৌধুরী, এটার চিফ এডিটর। ওনাকে কোনো একটা কারণে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। সেখানে 5 বছর ছিল, প্রায় 5 বছর বা 4 বছর এরকম কাছাকাছি একটা সময় উনি দেশের বাইরে ছিল। এর ভেতরে আমাদের কোনো ইনক্রিমেন্ট হয় নাই। কিন্তু আমি এখানে চাকরি করছি দীর্ঘদিন ধরে, আমার কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, খুব একটা টানাটানি অবস্থায় চলতো। তখন আমি চিন্তা করতাম যে যদি কোনো ব্যবসা করতাম তাহলে মনে হয় ভালো হতো। তো আমি বিনা পুঁজির ব্যবসা শুরু করলাম, সেটা হলো তার কিনে রিসেল করতাম, মার্কেট থেকে কিনে ওইটা পার্টির কাছে বিক্রি করতাম। মানে আমার কোনো গোডাউন নাই, আমার কোনো কিছু নেই, তাদের গোডাউনটাই আমার ছিল একসময়। তো এইটা যখন আমি শুরু করলাম মোটামুটি একটা মানে অর্থনৈতিকভাবে সচ্ছল হলাম। এরপরে আমি কিছু টাকা বন্ধুদের কাছ থেকে ধার করে নিয়ে আসলাম, কারোর কাছ থেকে 1 লাখ, কারোর কাছ থেকে 2 লাখ, এভাবে নিয়ে সরাসরি কোম্পানির কাছ থেকে মাল কেনা শুরু করলাম, তাহলে একটু বেশি লাভ হতো। এভাবে করোনা চলে আসলো, আসার পরে আমার এই মানে 2জন পার্টনারশিপ ছিল। আমি বাড়িতে চলে গেলাম, করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চলে গেলাম গ্রামে। আর এইদিকে এই ব্যবসাটা সামলানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে হিসাব কিতাবের একটা গলমিল হয়ে অনেকগুলো টাকা মার খেয়ে গেলাম। তখন একটা দিশেহারা অবস্থা, ওদিক দিয়ে চাকরি করে এত টাকা শোধ করা সো ইম্পসিবল। তখন একবারে শূন্য হয়ে গেলাম, মানে কোনো টাকাই নাই। তখন এই নেট যারা বানাতো এরকম এক মিস্ত্রির কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে, বউয়ের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে মোট 40,000 টাকা অ্যাডভান্স করলাম, আর 10,000 টাকা পরে যখন উঠলাম তখন দিলাম। মোট 50,000 টাকা অ্যাডভান্স করে একটা কারখানা নিলাম আলাদা হয়ে গিয়ে। তখন আমার কাছে কোনো টাকাই নেই, মানে একবারে শূন্য। এই যে টাকাটা মার গেল, ব্যবসা করতে গিয়ে মার গেল, মানে এক্সপিরিয়েন্স ছিল না যে কারণে এই সমস্যা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যখন এরকম মার গেল তারপরে আমি আলাদা হলাম, হয়ে কারখানা নিলাম, তখন টাকা পয়সা নেই, কি দিয়ে কি করব। তখন পরিবার থেকে বিরাট চাপ ছিল, আমি কেন সাংবাদিকতায় আবার জয়েন করছি না, সাংবাদিকতার চাকরি এই সময় ছেড়ে দিয়েছিলাম। তো সাংবাদিকতায় কেন জয়েন করছি না, অথবা আমার ওয়াইফ হাসপাতালে চাকরি করতো, কেন হাসপাতালে জয়েন করছি না, হাসপাতালে অ্যাডমিনের সঙ্গে আলাপ করছে বা বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়েছে যে আমার জামাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দাও। এরকম নানান রকম খুব বাধা ছিল। এবং আমি বলেছিলাম যে আমি যেখানে চাকরি করব সেটার যে মালিক সে তো আর চাকরি করে না, সে তো ব্যবসায়ী করে। কারণ আমি নিউ নেশনে চাকরি করতাম, তো নিউ নেশন থেকে আরেকটা ঘটনা ঘটেছিল, শুধু ছেড়ে দিয়েছিলাম বিষয় এরকম না, এর ভিতরে এই ব্যবসার ভিতরে আমি হলো অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করে 1 মাস মতো আমি অসুস্থ ছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট করে। অফিসকে জানিয়েছিলাম যে আমি এরকম অসুস্থ হয়ে গেছি অ্যাক্সিডেন্ট করে, তো কি করব। তখন আমাদের যে জয়েন্ট নিউজ এডিটর ছিল ডেইলি নিউ নেশনের, জাহিদুল ইসলাম, তো উনি বলল যে তুমি ভালোভাবে ট্রিটমেন্ট হয়ে তারপরে আসো। আসার পরে বলছে তুমি অফিসের সঙ্গে যোগাযোগ রাখো নাই, তুমি চিঠি দাওনি কেন, চিঠি দিয়ে জানাতে যে আমি এরকম অসুস্থ। আমি বললাম দেখেন আপনাকে তো আমি জানো না, আপনি যদি বলতেন চিঠি দিতে হবে তাহলে না ডাকযোগে পাঠাতাম, বাট কিছুই তো বলেন না, আপনি বলছেন রেডি মানে চিকিৎসা হয়ে আসতে। আসার পরে কয় তোমার তুমি কাজ করতে পারবে না, তুমি যাও। একেবারে অন নোটিশে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, স্যাক করা হলো। আমি ওই সময় একটা সিদ্ধান্ত নিলাম আমি আর চাকরি করব না। কারণ যে নিউ নেশনে আমি চাকরি করছি সেই নিউ নেশনের মালিক তো আর চাকরি করে না, সে তো ব্যবসা করে। আমি বাসায় এসে বললাম আমি আর চাকরি করবো না, ব্যবসায়ী করবো, ব্যবসার ভিতরে কি আছে আমি দেখে ছাড়বো এবার। কারণ ব্যবসা করলে তো আমাকে কেউ স্যাক করতে পারবে না, এখানে হয়তো আমি বড় হব না এই ধ্বংস হয়ে যাব, কিন্তু স্যাক তো হবে না, আমার তো চাকরি যাবে না। এই জন্য ব্যবসাটাকে গুরুত্ব দিয়ে খুব ঘাওড়ামি করে এই ব্যবসা চালু করলাম। সেখানে আমার খুব সহযোগী হিসেবে আমার কর্মীরা যারা আমার এখানে চাকরি করে, বিশেষ করে আমাদের ম্যানেজার আরিফিন ইমন ভাই আমাদেরকে খুব সহযোগিতা করছে ওই সময়। মানে আমাদের 2জনের কথা ছিল এরকম যে আমাদের লোকজন এরকম ছিল না, উনি মিস্ত্রি আর আমি হেল্পারি করতাম, মানে আমি মালিক বাট আমি তার সঙ্গে হেল্পারি করতাম। তো এইভাবে করে 2জনে এই গরিবের মতো হালতে চলতাম। অনেক কষ্ট করে একটা কার্ড জোগাড় করেছিলাম প্রাইম ব্যাংক থেকে, একটা কার্ড পাইছিলাম লোন, সেই কার্ড 1.5 লাখ টাকা। এরপরে এই যে আপনার কাছে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা কিনছিলাম 50,000 টাকা দিয়ে। তখন নবাবপুরে ঢোকা যায় না, খালি সাইরন বাজায় যে মানে বাইরের লোক ঢুকতে দেয় না। ওই চুপে চুপে গিয়ে রিক্সায় নামছি, নামার পরে ভিতরে ঢুকাই দিয়েছে, দোকানের ভিতরে ঢুকাই দিয়ে এক দোকানেই এটা কিনে নিয়ে পরে আবার রিক্সা নিয়ে চলে আসছি। এটা ছিল আমাদের প্রথম ইনভেস্ট। হ্যাঁ, এটা দিয়েই মোটামুটি আমরা আস্তে আস্তে উঠলাম এই মেশিনটা। আর ওই যে 1.5 লাখ টাকায় মনে করেন পাইলাম,
যদি 50,000 টাকা এটা চলে যায়, থাকলো 1 লাখ, সেখানে তো আমার 10-20 হাজার গেছে ওরে মাল দিতে হয়েছে। হ্যাঁ, তার মানে খুব কম টাকা ছিল, এটা দিয়ে আমি শুরু করছিলাম। আবার করে মোটামুটি কত 3-4 বছর হয়েছে। এখন অলরেডি আমরা অনেক ভালো একটা পজিশনে চলে গেছি, এবং ঘাউড়ামি করার কারণে আমার মনে হয় এটা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি বাধা ছিল হলো পরিবার থেকে, যে তুমি আবার চাকরিতে কেন ঢুকছো না। ওদের একটা মেশিন মানে একটা বিজ্ঞাপন, এটা আমরা মনে করি। আর আরেকটা বিষয় আছে, আমি যে পড়ালেখা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, 2016 সালে বের হয়েছি। তো পড়ালেখা জীবনে যা করছি সবই তো সরকারিতে করছি। এই যে আমার পেছনে তো টাকা অবশ্যই খরচ হয়েছে সরকারের, এই টাকাটা তো আসছে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে। দেখা যাচ্ছে একটা কলম কিনতে গেলে 7% বা 15% ভ্যাট দেওয়া হয়েছে। একটা বিড়ি খাচ্ছে মানুষ, 30% ভ্যাট দিয়েছে। মোবাইলে কথা বলছেন, 40% ভ্যাট দিয়েছে। এই ভ্যাটের টাকা দিয়েই তো আমাদেরকে ভর্তুকি দেওয়া হয়েছে। তার মানে আমি মনে করি যে আমি যে মানুষের টাকায় বড় হয়েছি, এই মানুষের জন্য আমার একটা কিছু করণীয় আছে। সেই করণীয়টা এই ব্যবসার মাধ্যমে যদি কিছু মানুষকে আমি তাকে কোনো রাস্তা দেখিয়ে দিই, ব্যবসার সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিতে পারি, তাহলে আমার এই ঋণ পরিশোধ হবে। যাদের কাছ থেকে ভর্তুকি দিয়ে আমাকে সরকার পেলে পুষে বড় করেছে, তাদের ঋণ পরিশোধ করতে পারবো বলে মনে করছি, যে কারণে আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। তাহলে এটা হলো লাইটনিং অ্যারেস্টার, এটা আমরা তৈরি করি এবং সারা দেশে প্রোভাইড করি। আমাদের এখন রানিং কাজ চলমান হলো আপনার বিদেশি যে ডিভাইসগুলো, উন্নত ভার্সন যেগুলো আছে, তুরস্কের একটা ব্র্যান্ড, অনায়া পার্টনার, সেটা আমরা ওই কোটচাঁদপুর, ঝিনাইদহ কোটচাঁদপুরে আমরা লাগাবো। আর এই বাংলা সিস্টেম যেগুলো অনেকেই কেনে, সেগুলো আমরা এমনিতেই দিয়ে দিই। এবং আমাদের প্ল্যান আছে যে একজন মানুষ যেন তার বাড়িতে নিজেরাই প্রোটেকশনটা লাগাতে পারে, 20,000 টাকার ভিতরে যেন কমপ্লিট করতে পারে, এরকম একটা প্যাকেজ আকারে ছাড়ার প্ল্যান আছে আমাদের। উইদিন 1 মান্থের ভিতরে আমরা এটা হয়তো মানুষের হাতে পৌঁছে দিতে পারবো, এই পুরা প্যাকেজটা অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু আমরা বিজ্ঞাপন আকারে এখনো ছাড়ি নাই কোথাও। ব্যবসাটা করছি করোনার শুরু থেকে আমরা করছিলাম। এর আগে একটা বড় কোম্পানির ডিজিটাল ব্র্যান্ডিংটা আমি করতাম, এই মেশিনারিজ কোম্পানির ডিজিটাল ব্র্যান্ডিংটা করতাম। আমাদের ইউটিউব চ্যানেলে যখন প্রচার করছি, তখন হয়তো ওমান থেকে কিছু লোক দেখছে, এটা দেখে সে দেশে এসে একটা প্রজেক্ট কিনছে। 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে, কিন্তু দেশে এসে কেনার পরে দেখা যায় 6 মাসের ভিতরে কোনো প্রবলেম হলে ঠিক মতো ফোন ধরে না, আফটার সেল সার্ভিসটা ঠিক মতো দেয় না। মানুষ গালিগালাজ করে, সেটা আমি দেখি, বাট উনি তো দেখতে পাই না। এই বিষয়গুলো যখন খেয়াল করলাম, তখন আমার বিজনেস আছে হলো এই যে তার বিক্রি এবং নেট বিক্রির বিজনেস রয়েছে, এবং ওই নেট তৈরির মেশিন আমরা তৈরি করি। যখন এই জিনিসটা আমরা ভালোভাবে লক্ষ্য করলাম যে একটা লোক আমার ভিডিও দেখে, আমার প্রোগ্রাম দেখে আসছে, এসে মেশিনটা কিনছে, কিন্তু সে গালাগালি করছে যে তারা খুব খারাপ। এই জিনিসটা দেখে আমি কোম্পানিকে বলছিলাম যে আপনি একটু এই আফটার সেল সার্ভিসটাকে গুরুত্ব দেন এবং ফোন ধরার ক্যাপাসিটি বাড়ান, মানে আপনি ফোন ধরার জন্য লোক নিয়োগ দেন। তো এরপরে তারা এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে নেয় নাই। পরে আমি ওখান থেকে আলাদা হয়ে ওই মেশিনগুলো তৈরি করা শুরু করছি। করার পরে আমরা মোটামুটি গুরুত্ব দিয়েছি। আমি সাংবাদিকতা করার কারণে বেশ কয়েকটা ফিল্ড আমি খালি পাইছি। সেটা হলো বজ্রপাত নিয়ে প্রচুর মানুষ মারা যায়, কিন্তু এটা নিয়ে খুব বেশি কাজ করে না কোনো প্রতিষ্ঠান। তখন আমি এটা প্রচারণার জন্য মাঠে নামছিলাম। আমি সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামে একটা সংগঠন আছে যারা বজ্রপাত নিয়ে কাজ করে, তো সেটার গবেষণা সেলের প্রধান হিসেবে আমি কাজ করছি। এই জায়গাটা খালি পেয়েছি বলে এই জায়গাটায় আমি অবদান রাখার চেষ্টা করছি। বিদেশ যায় যারা, যে রেমিটেন্স যোদ্ধা বলি, এরা যদি বিদেশ থেকে আসে, একবারে খারাপ অবস্থায় আসলেও তার কাছে 3 লাখ 4 লাখ টাকা থাকে। আর যার ভালো অবস্থা তার তো শেষ নাই, মানে ভালোর তো কোনো শেষ নাই। এই লোকগুলো দেখা যাচ্ছে যখন বিদেশ গেছে তখন তার বউ ছিল, বাচ্চা ছিল, মা বাপ ছিল। অনেকে আছে 10 বছর বিদেশ করতে গিয়ে মা বাপ দুইজনই মারা গেছে, পুরা পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আছে। এরকম কিছু লোকজন চিন্তা করে আমি যদি দেশে গিয়ে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার এনাফ। তারা ওইখানে গিয়ে দেখা যায় যে অনলাইন ব্যবহার করা শিখছে। এরপরে এই ভিডিওতে যখন দেখে, এই প্রোগ্রামগুলো দেখে, তখন তারা একটা স্বপ্ন দেখে যে দেশে গিয়ে কিছু একটা করব। তো এই সংখ্যাটা অনেক, তাদেরকে নিয়ে কেউ কাজ করে না। পারলে বিমানবন্দরে তার ব্যাগ চুরি করে, তার টাকা পয়সা চুরি করে, স্বর্ণালঙ্কার চুরি করে। এটা একটা কমন জিনিস ছিল বেশ কিছুদিন ধরে।
আমি ভাবলাম যে এই লোকগুলোকে আমি ব্যবসা শিখাবো। ফ্রি ফ্রি শেখালে মানুষ আসলে গুরুত্ব দিতে চায় না, যে কারণে আমি এর সাথে বিজনেসটা রিলেটেড করে দিয়েছি। যে বিজনেস যদি রিলেটেড করি, আমি যদি তার কাছে মেশিন বিক্রি করতে পারি এবং তাকে যদি সব ধরনের সহযোগিতা, লাইসেন্স, কাঁচামাল, প্রশিক্ষণ, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো যদি আমি তাকে সহযোগিতা করতে পারি, তাহলে সে ব্যবসায় নামতে পারবে। আর দেখা যায় যে 100 জনের ভেতরে যদি 60%, 70%ও আপনার ব্যবসায় টিকে থাকে, তাহলে এটা একদিন কথা বলবে। সব মানুষ সফল হবে বিষয় এরকম না। তবে আমাদের কাছ থেকে যারা প্রজেক্ট কেনে, দেখা যাচ্ছে একটা ডিটারজেন্ট মেশিন কিনছে, তাকে এমনভাবে আমরা সহযোগিতা করি, ভালো একটা মেশিন প্রোভাইড করি, কোন জায়গায় কাঁচামাল পাওয়া যায় সেটা চিনিয়ে দিই, কাঁচামাল দিয়ে কোন মানের ডিটারজেন্ট তৈরি করতে কীরকম রেশিও মিলাতে হয়, মানে আমি প্রশিক্ষণটা দিয়ে দিই, কেমিস্ট্রিটা শেখাই দিই। এরপরে লাইসেন্স, সাধারণত মানুষ সরকারি অফিসগুলো ডিল করতে ভয় পায়, সেক্ষেত্রে আমি লাইসেন্সগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে বিএসটিআইটা অনেক ঝামেলা মনে করে, বিএসটিআই ট্রেডমার্ক এগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি। এতে হয় কি, আমাদের বিক্রি বাড়ে, একদিক দিয়ে আমার ইনকাম হয়, আরেক দিক দিয়ে আরেকজন একটা সুন্দর ব্যবসা পাই। এইরকম যে যে প্রজেক্ট করতে চায়, যেমন তার কাটা, কাটা তার, জিআই তার, জিআই তারের নেট, তারপরে পিভিসি তার, তারপরে ডিটারজেন্ট, হারপিক, বিক্সল, হ্যান্ড ওয়াশ, ফ্লোর ক্লিনার, এরকম নানান ধরনের। মানে একটা মুদি দোকানের সামনে যে যদি আপনি দাঁড়ান, তাহলে সেই দোকানে কি কি মাল আছে তার ম্যাক্সিমামই আমরা তৈরি করতে পারি। বিজ্ঞাপনে বলে থাকি 210 প্রকার মেশিন আমরা তৈরি বা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে এইগুলো সেল করে থাকি। ডিটারজেন্ট তৈরির মেশিনে অলরেডি আমরা প্রমিনেন্ট কোম্পানি বাংলাদেশে। আমাদের চেয়ে এতগুলো মডেলও কারো নাই এবং এত পরিমাণ বিক্রিও কারো নাই বাংলাদেশে, এবং এই মেশিনটা আমরা মোটামুটি মাস্টার হয়ে গেছি। আমাদের 8টা মডেল রানিং চলে, ভেরিয়েন্ট করে আমরা মডেলগুলো তৈরি করেছি। তার ভিতরে এই মেশিনটা, তো এই মেশিনটা আমরা তৈরি করেছি হলো অনলি 1 লাখ টাকায় সেল করার জন্য। এটা 3 ঘোড়া এবং 2 ঘোড়া মোটর দিয়ে, এখানে 3 ঘোড়া মোটর, নিচে 2 ঘোড়া মোটর দিয়ে চলবে। এই মেশিনের ইনপুট লাইন হলো এই দিক দিয়ে, এটা উপরে উঠাই দিলে এইখানে হলো আপনার মাল দেয়া যাবে, কেমিক্যাল দেওয়ার পরে উপরের সুইচটা ছাড়লে 3 ঘোড়া মোটরটা রান হবে, এখানে মিক্সার হয়ে যাওয়ার পরে এর ভিতরে ঢুকবে। আচ্ছা, এর ভিতরে ঢোকার পরে এখানে চালনি হয়ে বের হয়ে যাবে, ঝরঝরা হয়ে বের হয়ে যাবে। এই মেশিনের যে ক্যাপাসিটি, তার কাছাকাছি ক্যাপাসিটি রাখি, প্রায় কাছাকাছি মডেলে আমরা আর একটা মডেল তৈরি করেছি। এটি হলো গিয়ার সিস্টেম, ওটা বেল সিস্টেম এবং এটা হলো গিয়ার সিস্টেম। এই মেশিনগুলো নর্মালি যে ইলেকট্রিক মোটর আমরা ইউজ করি তা হলো 1450 পাক ঘোরে 1 মিনিটে, মানে রোটেশন পার মিনিট হলো 1450 আরপিএম। তো এই মেশিনগুলো যদি এত স্পিডে ঘোরে কাটারগুলো, তাহলে পুরা ঘর অন্ধকার হয়ে যাবে, ধুলা ভরে যাবে, যে কারণে আমরা এটার পাওয়ারটা কনজিউম করি এবং এটার স্পিড কন্ট্রোল করি। স্পিড কন্ট্রোল করে 50 থেকে 60 পাকের ভিতরে আমরা নিয়ে চলে আসি এটাকে। তো ওই মেশিনটা হলো ডিরেক্ট বেল এবং পুলির মাধ্যমে এই মানে পাকগুলো কমানো হয়। আর এই মেশিনটা হলো গিয়ার ইউজ করা হয়, এর ভিতরে একটা গিয়ার ইউজ করা হয়, উপরে 3 ঘোড়া মোটর, ভেতরে গিয়ার 80 পাওয়ারের, আর নিচে 2 ঘোড়া মোটর। এই গিয়ারের কাজ হলো ওইখানে যেরকম বেল এবং পুলি দিয়ে আমরা কমপ্লিট করি, এটাকে কমায় আনি, আর এইটা হলো গিয়ারের মাধ্যমে কমায় আনি। এই মেশিনের সুবিধা হলো যে যত প্রেসার পড়ে সব হলো গিয়ারের উপরে পড়ে, আর মোটর অনেকদিন ভালো থাকে। আচ্ছা, এটা হলো এমএস এবং এসএস দিয়ে তৈরি করা। ভেতরে যে স্ট্রাকচারটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা হলো এমএস দিয়ে তৈরি করা। আর কেমিক্যাল টাচ যতগুলো জায়গা আছে সবগুলো আমরা হলো আপনার এসএস দিয়ে, 202 গ্রেড এসএস দিয়ে তৈরি করছি, এবং এই জায়গাগুলো যেন জং ধরে না যায়, তাড়াতাড়ি নষ্ট না হয়, এই জন্য কাভার করে দিয়েছি এসএস দিয়ে। এটা হলো এমএস এবং এসএস দিয়ে তৈরি করার কারণে মেশিনটা অনেক বড় হওয়ার পরও আমরা কম দামে বিক্রি করতে পারতেছি। এটা স্বাদ এবং সাধ্যের সমন্বয় করার জন্য এটা কম দামে বিক্রি করার জন্য এই মডেলটা তৈরি করছি। এখন ঠিক এই মেশিনটারই আর একটা মডেল যদি আমরা টোটাল এসএস দিয়ে তৈরি করি, তাহলে একটু দাম বেশি হয়ে যায়, সেটা হলো এটা। আচ্ছা, এই মেশিনগুলো কিন্তু 30 থেকে 40 কেজি ব্যাস, নর্মালি 30 কেজির ব্যাস বলা হয়, কিন্তু সাধারণত মানুষ কিনে নিয়ে যাওয়ার পরে অনেক বেশি প্রেসার দিতে পারে, যে কারণে মাথায় রেখেই আমরা এমন পাওয়ার দিয়ে দিয়েছি 30 থেকে 40 কেজি যেন একবারে বানানো যায়। 50 কেজি বানালেও মেশিনের কোনো সমস্যা হবে না, বাট ওই সুইচগুলো পুড়ে যাবে, সুইচগুলো একটু কম পাওয়ারের দেওয়া আছে। এই মেশিনটা টোটাল এসএস, এটার দাম আমরা রাখছি হলো
1,80,000 টাকা। এটা যেহেতু একই জাতীয় জিনিস দিয়ে সব বানানো, এই জন্য ওয়েল্ডিং করে দেওয়া সম্ভব। আর ওইটা যেহেতু এমএস এবং এসএস দিয়ে তৈরি করা, দুইটা যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে একটু বেশি প্রেসার পড়লে এটা ছুটে যাওয়ার ভয় আছে, যে কারণে একটা নাট বোল্ট সিস্টেম করে মেশিনটার সাইজ বড় হয়ে গেছে। আর এইটা যেহেতু ওয়েল্ডিং করে দিয়েছি, যে কারণে মেশিনের সাইজ ছোট হয়ে গেছে, বাট ক্যাপাসিটি কোয়ালিটি এটা অনেক ভালো। আচ্ছা, এটা হলো 30 কেজি ব্যাসের সর্বশেষ সবচেয়ে দামি মেশিনটা, এটা টোটাল এসএস দিয়ে তৈরি। এই মেশিনের এটা হলো মিক্সার পার্ট, ভেতরে রেবন কাটার ইউজ করছি, আর নিচে হলো চালনি, তার নিচে একটা ট্রে দেয়া হয়েছে বা রিজার্ভ ট্যাঙ্কি। এখানে যতটুকু মাল তৈরি করা যাবে সেই মালটা যেন নিচে ওই রিজার্ভ ট্যাঙ্কিটা ধরতে পারে, এরকম একটা ক্যাপাসিটির আমরা রিজার্ভ ট্যাঙ্কি তৈরি করে দিয়েছি। এইবার এর চেয়ে যদি একটু বড় যায়, এটা হলো 50 থেকে 70 কেজি। 50 কেজির মেশিন আমরা বলি, বাট এটা 50 থেকে 70 কেজি মাল তৈরি করা যায় একবারে। এতে 5 ঘোড়া এবং 2 ঘোড়া মোটর ইউজ করেছি এবং 100 পাওয়ারের একটা গিয়ার ইউজ করেছি। এইখানে হলো 50 থেকে 70 কেজি মাল দেওয়া যায়, আরো বেশিও দেওয়া যায়, পাওয়ার দিলে কোনো সমস্যা নাই, বাট টাঙ্কিটা ছোট তো, যে কারণে 70 কেজির উপরে না দেওয়া উচিত, তাহলে ভালোভাবে আপনার মিক্সারটা হয়। আচ্ছা, এই মেশিনটার দাম আমরা রাখছি হলো 2 লাখ টাকা। আচ্ছা, এরপরে এই মেশিনটা দেখেন যে ওইটার মডেল এটার মডেল সেম, শুধু এই মেশিনটা একটু বড় এবং পাওয়ার বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা হিসাব করি, এটা 50 কেজির মেশিনের পরে হলো আপনার পেছনে এই মেশিনটা হলো 100 কেজি ব্যাসের মেশিন। এটা একই মডেল, জাস্ট এটার পাওয়ার বেশি এবং সাইজটা একটু বড়, ঠিক আছে। এটাও 5 ঘোড়া এবং 2 ঘোড়া মোটর ইউজ করেছি, কিন্তু এর ক্ষমতা হলো 100 কেজি থেকে 120 কেজি পর্যন্ত তৈরি করা যাবে। আর পাশে যে মেশিনটা দেখা যাচ্ছে, এটা হলো মশলা বা বাদাম ভাজার মেশিন। মনে করেন আমরা রেস্টুরেন্টে খাওয়ার পরে যে মুখটা ফ্রেশ করার জন্য যে সমস্ত মশলা আমরা চিবাই, তারপর ধনিয়া বা এই জাতীয় পান মশলা পাওয়া যায় দোকানে, এইগুলো ভাজার জন্য, ড্রাই করার জন্য এই মেশিনটা, তার মানে হলো মশলা রোস্টিং মেশিন। হ্যাঁ, এইটা টোটাল এসএস দিয়ে তৈরি, এটা আমরা 1,50,000 টাকা বিক্রি করি। এটা কাস্টমারের সঙ্গে নেগোসিয়েশনে আরো কখনো কোনো কম্প্রোমাইজ হয়। আর এইটারই একটা মডেল আছে হলো আপনার এমএস দিয়ে তৈরি। সেটা হলো আপনার ফুড গ্রেড না, এমএস যেহেতু, ওইটা অনলি 60,000 টাকায় আমরা বিক্রি করি। এই মোটরগুলো এটা ইউজ করা হয় হলো গিয়ার মোটর। গিয়ার মোটরটা পেছনে লাগানো হয়, এটা বিদ্যুৎ এবং গ্যাস দিয়ে চালিত। গ্যাস লাগে, সেটা সিলিন্ডার হোক আর লাইনের গ্যাস হোক, যে কোনো গ্যাস লাগে। এইটা হলো একটা আইস ললি তৈরির মেশিন। আইস ললিটা হলো যে বাচ্চারা খায়, 5 টাকা দাম, দোকানে এরকম ম্যাঙ্গো, মোবাইল বা এমনি লম্বা টিউব থাকে। এই আইস ললি তৈরির মেশিন এটি হলো অটো মেশিন, ঝর্ণা সিস্টেম। এটা হলো 2,20,000 টাকা আমরা বিক্রি করি। এর আর একটা উন্নত মডেল আছে, সেটা হলো 3.5 লাখ টাকা বিক্রি করি। এর একটু নর্মাল মডেল আছে, সেটা হলো আমরা 1 লাখ টাকা বিক্রি করি। উপরেরটা হলো প্যাকেজিং মেশিন, ডিটারজেন্ট বা এই জাতীয় কোনো কিছু। এটা দেখছেন, এটা চানাচুর তৈরির মেশিন। আচ্ছা, এটা চানাচুরের এখান দিয়ে আমরা খামির দেব, খামির দিলে এখান দিয়ে নুডলসটা হয়ে পড়বে, আর নিচে হলো কড়াই থাকবে, কড়াইয়ে তেল থাকবে, তেলের ভিতরে পড়লে এটা ড্রাই হয়ে যাবে বা ভাজি করা হয়ে যাবে। আচ্ছা, এইটা হলো নেট তৈরির মেশিন। নেট নিশ্চয় আপনি দেখছেন, এটা নেট তৈরির মেশিন, অনলি 30,000 টাকা এটার দাম, মোটর সহ। এটা দিয়ে যে বাউন্ডারি নেট, আমরা বাড়ি বা খামার এগুলো ঘেরার জন্য যে তারের যে নেটগুলো আমরা ইউজ করি, সেই নেটগুলো তৈরির মেশিন এটা। এই মেশিনটার কাজ চলমান। এটা দিয়ে নানান ধরনের মশলা মিক্সচার করা হয়। ওইটা তো মশলা ড্রাই ভাজি করার জন্য, আর এইটা হলো মিক্সার। মনে করেন এই দিক দিয়ে মুখ লাগানো, এদিক দিয়েও মুখ লাগানো থাকবে। সাপোজ আপনার মুরগির মশলা বা গরুর মাংসের জন্য যে মশলাগুলো পাওয়া যায়, এই মশলা আপনি সাপোজ রেশিও মিলায়ে মিক্সিং করবেন, তখন এই জাতীয় মিক্সারগুলো তৈরি মানে প্রয়োজন হয়। তো এটা অনেক কাজেই ব্যবহার করা যায়, তবে সাধারণত মশলা মিক্সারের কাজে মানুষ বেশি ইউজ করে। আবার মনে করেন আপনি চিপস তৈরি করবেন, তো চিপস তৈরি করার পরে এটার যে মশলাটা আপনি মিক্সিং করবেন, হাতে করলে তো সমস্যা, তো এই জাতীয় মেশিন দিয়ে আপনার ওই চিপসগুলো মিক্সার করা সম্ভব। এক একজন এক এক রকম করে। যদি কোনো ছোট প্রজেক্ট তৈরি হয়, সেই ক্ষেত্রে চানাচুরের মশলা মিক্সিং এর জন্য, বা বিস্কুটেও এখন অনেক সময় মশলা থাকে কিছু কিছু বিস্কুটে, এরকম যেগুলো ভাঙ্গার ভয় নাই, সেগুলোতে যদি নাসোস আছে, নাসোসে যদি মশলা দিতে চাই, এরকম মেশিন ইউজ করে এগুলো করা যায়, ঠিক আছে।
আচ্ছা, এটাকে বলে কোন মিক্সার মেশিন বা মশলা মিক্সার মেশিন অনেকে বলে, এটা কাজ চলমান। এটা তো ডিটারজেন্টের মেশিন, আপনি জানেন। আমরা যে মেশিনটার কথা বলছিলাম যে এমএস দিয়ে তৈরি বাদাম রোস্টিং, পিনাট রোস্টিং মেশিন বা বাদাম ভাজার মেশিন, এইটা ইনকমপ্লিট আছে, এটা কাজ চলছে। হ্যাঁ, আচ্ছা, এটা লাগালে ওই যে এসএস দিয়ে তৈরি যেটা দেখছেন এটার মতো হবে। আর এইটা হলো ডিটারজেন্টের বড় মেশিন, আমাদের মোটামুটি 300 কেজি ব্যাসের মেশিন, 300 থেকে 350 কেজি ব্যাসে এই মেশিনটা বানানো যাবে প্রতি ব্যাস। এটা হয়তো 20 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে 300 কেজি ডিটারজেন্ট তৈরি করা যাবে এই মেশিনটা দিয়ে। এই মেশিনটা 440 বিদ্যুতের প্রয়োজন হয়। এছাড়া আর যেগুলো মডেল দেখছেন এগুলো হলো 220 বিদ্যুৎ দিয়ে চলে, সাধারণত বাসাবাড়ি যে বিদ্যুৎ আছে এটা দিয়ে চলে, বাট এটা 440 বিদ্যুতের প্রয়োজন হয়, 3 ফেজ লাইন। এটা একবারে 350 কেজি মাল তৈরি করা যায়, এবং এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। পেছনে আমরা একটা সিঁড়ি দেব, সেই সিঁড়ি দিয়ে মাল ফেলতে হবে। তারপরে এখানে মেকানিক্যাল পার্ট থাকবে, এখানে উপরে থাকবে হলো 7.5 গুঁড়া মোটর, এখানে থাকবে হলো আপনার গিয়ার, নিচে থাকবে আবার মোটর। এই গিয়ারের মাধ্যমে এটা যখন ঘুরবে, ঘোরার পরে যখন মিক্সার হয়ে যাবে তখন এইখানে চালনি হবে, এখান দিয়ে নিচে পড়বে হলো ঝরঝরা হয়ে একবারে রেডি হয়ে পড়বে এখানে। হ্যাঁ, তো এই মোটামুটি আপাতত মেশিনগুলো। আমাদের এই মেশিন ছাড়াও আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন হলো আমাদের ঢাকাতে এটার কারখানা আছে, আর যশোরে একটা কারখানা আছে। এই মালটা আমরা বিক্রি করি, এটা কাঁচামাল আমরা বিক্রি করি, মানে তার জিআই তার বিক্রি করি। বেশ কয়েকটা কোম্পানির তার আমাদের কাছে পাওয়া যায়, এবং এই তারটা আমরা ম্যানুফ্যাকচার করি। এই নেটটা বাসাবাড়ি বা প্রজেক্ট ঘেরার জন্য এগুলো নানান গ্যাপে নানান মোটা চিকনের ব্যাপার আছে, এগুলো করে প্লাস্টিক কাভারওয়ালা এবং প্লাস্টিক কাভার ছাড়া এই নেটগুলো আমরা ম্যানুফ্যাকচার করি। সেটা যশোরে আমাদের কারখানা আছে, ঢাকা কেরানীগঞ্জেও একটা কারখানা আছে। এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল রাখার জন্য, স্যাম্পল দেখানোর জন্য এখানে রাখা হয়েছে। এটা টোটাল সলিউশন, মানে মেশিন তৈরি করি, বিক্রি করি, তার বিক্রি করি, এটা নেট বিক্রি করি, টোটাল সলিউশনটা আমাদের আছে এটা। আচ্ছা, আর মেশিন তো যে যেটা চাই তাকে সেটা দিই। এই পেছনে দেখা যাচ্ছে একটা আইস ললি তৈরির মেশিন, এটার কাজ চলমান। এটা হলো 1 লাখ টাকা মেশিনটা বিক্রি করি, এর সাথে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এটা আমরা তৈরি করেছি হলো কেমিক্যাল মিক্সার, হারপিক, ভিক্সল, এগুলো মিক্সারের জন্য। এর সাথে আরো কয়েকটা আইটেম যুক্ত আছে। প্রথমে থাকবে পানি পিউরিফাই, তারপরে রিজার্ভ ট্যাঙ্কি, এটা হলো মিক্সার ট্যাঙ্কি, তারপরে থাকবে হলো ফিলিং এবং সিলিং এর অপশন। এটা কমপ্লিট একটা মেশিন হলো আমরা বিক্রি করি 2.5 লাখ টাকা। এটা দিয়ে হলো আমরা হারপিক, ভিক্সল, হ্যান্ড ওয়াশ, ফ্লোর ক্লিনার, এরকম এক মেশিনে 15-16টা আইটেম তৈরি করা যাবে এই মেশিনগুলো দিয়ে। তো এই ছিল মোটামুটি আমাদের যে কয়টা আমরা রানিং আইটেম তৈরি করি সেগুলো। এর বাইরে যদি কারোর কোনো আইডিয়া থাকে যে আমি এমন মেশিন চাই, আমি এমন মেশিন চাই, সেটা যদি আমাদের মাথায় ঢোকে যে এটা মনে হয় করা সম্ভব, এটার মানে মেকানিক্যাল জিনিসটা আমার মাথায় যদি ঢোকে, তাহলে আমরা সেটা তৈরি করে দিয়ে থাকি অনেক সময়। মানে কখনোই দেখি নাই মেশিন, বাট একজন কাস্টমার এসে বলছে যে এটা এরকম এরকম বানাতে হবে, সেটা মাথায় ঢুকলে এটা তৈরি করতে পারি।